সব কিছু একটা শুরু আছে, কিন্তু তার আগে শেষ হয়ে গেছিল অনেক কিছু। সেই শেষ থেকে আবার শুরু করা, সেই রাস্তাটা একদিকে যেমন আনন্দের, আর একদিকে তেমনি খুব কঠিন। কেননা এই শেষ এবং শুরুর মধ্যে সময়টা যদি হারিয়ে যায়, এত কিছু হারিয়ে যায়। মানুষ শুয়ে হারিয়ে যায় তা না, অনেক তাদের ব্যবহার্য জিনিসপত্র, চিঠিপত্র সব কিছু হারিয়ে যায়। তখন তাকে খুঁজে পাওয়া বিষম এক ভয়ঙ্কর কঠিন এক কাজ হয়ে ওঠে। তখন সাহায্যের মানুষ পাওয়া যায়, কিন্তু দেখা যায় তারা অনেকেই যেটা খুঁজছি সেই সময় থেকে অনেক দূরে। তারা জানেনই না সেই সময়টা কেমন, সেই মানুষগুলি কেমন ছিল। এরম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমি, যখন আমি আমার বাবাকে খুঁজতে শুরু করলাম। আমার বাবা চিত্রশিল্পী ছিলেন, অশোক মুখোপাধ্যায়। 1913 সালে জন্ম, 1969 সালে চলে গেছেন। আমার বয়স তখন 12 পূর্ণ হয়নি। প্রথম জীবনে জানতাম আমার বাবা আর্টিস্ট। তিনি নিজেকে বলতেন চিত্রকর। খুব উদ্দাম একটা আমাদের জীবন ছিল। সেই উদ্দামতার মূলে ছিল ছবি আঁকা। সেই ছবি আঁকা ঘিরে, ছবি আঁকার ঘর ঘিরে এমন একটা কর্মকাণ্ড চলতো সকাল থেকে রাত অবধি, যে আর সব কিছু সেখানে ম্লান হয়ে যেত। আমরা জানতাম ছবি আঁকাটাই একটা কাজ এবং সবাই ছবি আঁকবে। আমাদের সংসারে তখন মা, ঠাকুমা, বাবা, আমরা 2 বোন। মা, ঠাকুমা আর আমরা 2 বোন একদিকে, আমার বাবা একদিকে। কিন্তু এই দুটো প্রকোষ্ঠের মধ্যে ভীষণ গভীর এক যাতায়াত ছিল। সেই যাতায়াতের মূল সুর ছিলেন আমার মা। কাজে ঠাকুমা আর আমরা 2 বোন আর একদিকে বাবা মা, এটাই দেখতে আমি অভ্যস্ত। আমার বাবার খুব বিচিত্র ধরনের মানুষ ছিলেন। তার কথা বলতে গেলে আমার মনে হয় আমার 2 জন বাবা। একজন বাবা যাকে আমি ছোটবেলায় দেখেছি, তার কাছে বসে আঁকা এঁকেছি, আঁকা শিখেছি, বিস্তর বকুনি খেয়েছি, শাসন পেয়েছি এবং একটুও তার কথার অন্যথা হবে না, এরম একজন বাবা। আর একজন বাবাকে দেখলাম বড় হতে হতে তিনি একজন অন্য মাত্রার শিল্পী, যাকে কোনো দলে ফেলা যায় না। ব্যতিক্রমী এই জন্যে, ছোটবেলায় যে বাবাকে দেখেছি ওরকম বাবা আর কারুর বাড়িতে ছিলেন না। সকলের বাবারা অফিস করেন। তখন আমাদের বাড়ি বাড়ি কুয়োর জল ছিল আর টিউবওয়েল। আমি খড়দার একটা বড় পাড়ায় বড় হয়েছি, সেটার নাম কুলিন পাড়া। মুখোপাধ্যায় সবাই কুলিন, সেখানে কুলিন কি মানে জানতাম না, কিন্তু সবাই মুখোপাধ্যায়। কি সূত্রে যে তারা আত্মীয়, এ বাড়ির মুখোপাধ্যায়, ও বাড়ির মুখোপাধ্যায়, সে বাড়ির মুখোপাধ্যায়, সবাই আত্মীয়। আর তার পাশের পাড়াটা মেলানো মেশানো মানুষ থাকেন, সেটাও কুলিন পাড়া, কিন্তু সেটা শিরোমণি পাড়া নয়। আর সেটা আমার মামার বাড়ি। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমার দাদু, আর প্রফুল্ল কুমার মুখোপাধ্যায় আমার ঠাকুরদা। তখন তো ছোট, তখন আমরা বড় বড় মাঠ ছিল, বাগান ছিল, খেলে বেড়াতাম। আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের বাড়িটাও বিরাট ছিল, আর সামনে একটা মস্ত বড় নদী, যার নাম গঙ্গা। তখনও আমি আর কোনো নদী দেখিনি। আমি জানতাম সবার বাবা ছবি আঁকে না, আর সব নদীর নামই গঙ্গা, যে কোনো নদীর নামই গঙ্গা। এইরকম একটা পরিবেশ, এবং এই বাড়ির একটা প্রাচীন ইতিহাস ছিল। কাজে অন্য বাড়িগুলোর থেকে আমাদের বাড়িটাও আলাদা ছিল, ছোট ছোট লাল ইটের বাড়ি, অনেক আগের। সেটা শুনতাম যে এটা শিরোমণি মশাই করেছিলেন। সেই বাড়িটাকে বলা হতো কর্তা বাড়ি।
তা আমাদের যে রাস্তাটার নাম, সেই রাস্তাটার নাম ছিল নাতুপাল শ্মশান। ওখানটা শ্মশান ছিল। শ্মশানে যাওয়ার রাস্তার একদিকে শিরোমণি বাড়ি, আর একদিকে কর্তা বাড়ি, আর একদিকে আমাদের শিরোমণি বাড়ি। এটার একটা মজার ইতিহাস পরে জেনেছি, তখন বুঝতে পারতাম না। কর্তা বাড়ির যিনি শিরোমণি মহাশয় ছিলেন, সেই শিরোমণি মশাই ছিলেন রাজীবলোচন মুখোপাধ্যায় ভাই, যে রাজীবলোচন মুখোপাধ্যায় ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতে গেছিলেন এবং কৃষ্ণচন্দ্র রায়স্য চরিতম লিখেছিলেন। এই রাজীবলোচন মুখোপাধ্যায় অল্পদিন পড়ানোর পর কোথায় সন্ন্যাস নিয়ে চলে যান। তারপরে তার ভাই নরহরি শিরোমণি ওই জায়গায় চাকরি পান, এবং এই সব কথা আমার বাড়ির একটা পুরনো ইতিহাস পাওয়া যায়, পিতৃতর্পণ, সেখানে লেখা আছে। এবং তখন ওই খড়দার গঙ্গা দিয়ে কুঠির পানসি চলতো। কুঠির সময় অনুযায়ী, যেমন আজকাল অফিস বাস যায়, চার্টার্ড বাস যায়, তেমন চার্টার্ড পানসি তারা ওই ডালহাউসি অঞ্চলে, যেখানে তখন ফোর্ট উইলিয়াম কলেজ ছিল, সেখানে পৌঁছে দিত। এরা সব নৌকো করে যাতায়াত করতেন, ফেরার পথে মাছ টাছ নিয়ে আসতেন। তখন ব্রাহ্মণ কিন্তু সাহেবের হাউসে কাজ করছেন। এরা খুব আধুনিক এবং উদার মন নিয়ে বড় হয়েছেন। এদের পরিবারকেও সেভাবে দেখেছেন। আর ছিল ভীষণ ডাকাতের ভয়। তাই জন্য মন্দিরের চূড়াগুলো কখনো সোনার থাকতো, সেই সোনার চূড়া নিতে ডাকাত আসতো। আমাদের পাশেই গোস্বামী পাড়া শ্যামসুন্দর মন্দির, চৈতন্য মহাপ্রভুর পাঠ, বলতে গেলে পানিহাটি থেকে টিটাগড়টুকু বাদ দিয়ে খড়দা এবং ব্যারাকপুর সমস্তটাই হচ্ছে মন্দিরের একেবারে পাড়া। নানা রকম সাধুদের আশ্রম, মন্দির। কিন্তু আমাদের বাড়িতে এইসবের চর্চার থেকেও আমার বাবা এবং মায়ের অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ গান্ধীর চর্চা হতো। মা ছিলেন গান্ধী ভক্ত, বাবা ছিলেন রবীন্দ্রনাথ। সে কথা পরে আসি। তাই নরহরি শিরোমণি, তিনি তার প্রথম স্ত্রী মারা যেতে অল্প বয়সী আরেকটি মেয়েকে বিয়ে করেছিলেন। লক্ষ্মীমণি বোধহয় তার নাম। সেই লক্ষ্মীমণিকে বিয়ে করায় তার প্রথম পক্ষে যে অনেক বড় বড় ছেলে, তারা বাবার সঙ্গে প্রতিবাদ করে। তাদের যে তৃতীয় ছেলে গোবিন্দ বিদ্যারত্ন, এরা সব বিদ্যারত্ন, শিরোমণি এইসব পদবি পেয়েছিলেন। ওদের নাম আসলে নরহরি, গোবিন্দ, এইসব। তা সেই গোবিন্দ বিদ্যারত্ন যে বাড়িটায় আমরা বড় হয়েছি, সেই বাড়ির গৃহপতি হলেন। উনি একটা বড় বাড়ি করলেন। তার পাশে আর একটা বাড়ি ছিল, সেইটা কোন সূত্রে আরও কোনো কাজিনের বাড়ি, হয়তো জ্ঞাতি ভাইয়ের। এর মাঝখানে ছিল একটা ভীষণ সুন্দর টেরাকোটার ঠাকুর দালান, আর তার পেছনে ছিল আমাদের গৃহদেবতা রাধাকান্তের মন্দির। এই পুরোটা নিয়েছিল আমাদের শিরোমণি বাড়ি, শিরোমণি পাড়া। আর এইখানেই কাছেই থাকতেন একটা শ্যাকরাদের বাড়ি ছিল, ধোপাদের বাড়ি ছিল। তা আমার বাবা বলতেন, শ্যাকরা ধোপা এসব কি, নাপিত। তা এদের সঙ্গে এদের খুব যাতায়াত ছিল আমাদের বাড়িতে। সেখানে যিনি তখন ছিলেন বড়, তার নাম ছিল ফকির, আর তাকে আমরা জেঠু বলতাম। সেই ফকির জেঠু ছিলেন বাবার একেবারে অভিন্ন হৃদয় বন্ধু। বাবা যে ফকির জেঠুর কত ছবি আঁকতেন, আর ফকির জেঠু ছাড়া তার চুল কাটা হবে না। যেখানে যখন যেতেন ফকির জেঠুও সঙ্গে চলে গেলেন, যে দাদাবাবুর অসুবিধা হবে। এরকম আমাদের কুলপুরোহিত যিনি ছিলেন, তার ছবি আঁকতেন। তারপরে আমাদের যে ধোপা রতনদা ছিল, তার ছবি আঁকতেন। আমরা কোনোদিন ওইভাবে বুঝিনি যে আমরা কোথায় ব্রাহ্মণ আর কোথায় কে ধোপায়, কোথায় কে নাপিত। সবাই মিলে একটা পাড়া এবং বড় একটা মাঠ, সেখানে আমরা খেলে বড় হয়েছি। এই সময় আমার মা বাবা মিলে, আমি বড় হচ্ছি, তা একটা স্কুল করলেন আমাদের বাড়িতেই, সন্দীপন স্কুল। সেই স্কুলটা পরে জমি টমি হয়, তার নিজের বাড়ি হয়, তারা চলে যায়। এই সময় থেকে আমার মনে আছে এই ছবি আঁকা ঘিরে আমার মা বাবার পাগলামি, এবং সেই স্কুলের ব্যানার, এই সমস্ত কি হবে নাম, কে কে উদ্বোধন করবেন, এবং নাটক, তার সেট আঁকা,
তখন আমি শুনতাম যে আমার বাবা নাটক ভালোবাসতেন, মাসি বাজাতেন, মা গান গাইতেন, তার কিছু কিছু দেখেছি, কিন্তু নাটক নিয়ে পাগলামি। কাজে আমাদের ওই বাবার ওই স্টুডিও ঘরটা, পুরো বাড়িতে একটা তলায় 3টে করে ঘর, তার ওপরতলা স্টুডিও ঘরটা 3 তলার, পুরোটাই স্টুডিও, ওখানে আর কোনো ঘর ছিল না, স্টুডিও আর বারান্দা। সে অপূর্ব সব কাঁচ টাচের পার্টিশন টার্টিশন দিয়ে করা। সেখানে সারাক্ষণ আঁকা হতো, ইজেল, রং, তুলি এইসব ভর্তি হয়ে থাকতো। সেই কর্মকাণ্ড দেখতে দেখতে আমি বড় হলাম। বাবা হঠাৎ চলে গেলেন, আমরা কলকাতায় চলে এলাম এবং একটা বনসাই জীবন শুরু হলো। ছোট্ট একটা ফ্ল্যাট, অপরিচিত মানুষজন, সারাক্ষণ গাড়ির আওয়াজ। করতে করতে কোথায় যেন ছবি থেকে দূরে সরে গেলাম। ছবি আঁকা নিয়ে পড়াও হলো না, একদম মেন স্ট্রিমের পড়াশুনো, অধ্যাপনা এইসবের মধ্যে বেশ একটা স্থায়ী নিশ্চিন্ত জীবন হলো। এবং তখন মনে পড়তো বাবার প্রতি অনেক আত্মীয় স্বজনের খেদ ছিল যে তেমন কিছু জীবনে করলেন না। এবং মা যেহেতু চাকরি করতেন, মার সুন্দর করে সংসারটা চালাতেন, ঠাকুমা ঘরের ভেতরটা চালাতেন, এইসব নিয়ে আমাদের মনে কোনো অসুবিধে ছিল না। তো বাবার মৃত্যুতে ওই স্টুডিও ঘর, গঙ্গা, মাঠ, রং, তুলি সমস্ত চলে গিয়ে একটা ভীষণ আটপৌরে জীবন হয়ে গেল। অনেক বছর পরে দেখলাম মা কিন্তু নিয়মিতভাবে বাবার চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে গেছেন এবং অনেক ক্যাটলগ রয়েছে। বাবা মারা যাবার পরেই রেট্রোস্পেক্টিভ এক্সিবিশন করেছেন, তারপরে আবার করেছেন। কিন্তু কিছু কিছু ছবি কখনো কখনো বিক্রি হয়েছে। কিন্তু শিল্পীর নিজের যদি তাগিদ না থাকে, তিনি যদি নিজে একটি নির্দিষ্ট গ্রুপে না যান বা নিজেকে নিজেই তার মার্কেটিং না করেন, সে চিত্রশিল্পী কিন্তু আস্তে আস্তে বিস্মরণের দিকে চলে যান। তিনি যত তার কাজের জন্য যত না বিস্তৃত প্রায় হন, মানুষ আর তাকে মনে রাখতে চায় না, কেননা তিনি সেইভাবে কোনো কাজে লাগেন না। আমার বাবাও সেইভাবে হারিয়ে যেতে লাগলেন। তারপরে 1999 সালে আমার সঙ্গে যোগাযোগ হয় চিত্র সমালোচক, এখন তিনি খুবই প্রতিষ্ঠিত চিত্র সমালোচক, তখন তাঁরও মধ্যবয়স, আমারও তাই, মৃণাল ঘোষ। মৃণালদাকে বলাতে মৃণালদার উদ্যোগে সেন্টার আর্ট গ্যালারি, সেখানে কল্যাণ সেনের চেষ্টায় একটি এক্সিবিশন হয় এবং সেই প্রদর্শনীর 50টি ছবি নিয়ে আমি আবার কলা ভবনে যাই। তখন দেখা যায় সোমনাথর একসময় বাবা কিছুদিন ইন্ডিয়ান আর্ট কলেজে পড়িয়েছিলেন, তাই সোমনাথর বাবার সহকর্মী ছিলেন, উনি সুন্দর করে লিখে দিলেন। এই সময় থেকে না আমি আর মা দুজনে মিলে আমরা ওই নথিগুলো জোগাড় করতে শুরু করি, কিন্তু তাতেও ছেদ পড়ে যায় প্রায় 25-26 বছর। মা চলে গেছেন, আমার সংসারে আমার সময় হাতে এসেছে, আমি অবসর নিয়েছি। এই সময় একটা প্রদর্শনীর আয়োজন হলো, হঠাৎ করে যোগেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ হলো, উনি সাহায্য করলেন, প্রদর্শনী হয়ে গেল। তখন থেকে যোগেনদা বলতেন যে ডকুমেন্টেশন করো, একটা প্রদর্শনী হবে, কিছু ছবি বিক্রি হবে, আবার চলে যাবে, আর প্রতি বছর ছোট হলেও একটা প্রদর্শনী করবে, কিন্তু একটা বই করো। তখন তো আমি একেবারে অকুল পাথারে পড়লাম যে একটা বই করা কি সোজা কথা, এবং ছবি আঁকার বই, এত আর্ট প্লেট, 500-550 ছবি, সে মানে খরচ কে দেবে, আর সে বই কিনবে কে? এগুলো সাধারণত বিভিন্ন সংস্থা থেকে করা হয়, নামি দামি শিল্পীদের, দাম এবং নাম দুটোই দরকার হয়। সেখানে দেখা গেল কিছু ছবি যখন বিক্রি হলো, সেই ছবির টাকায় তখন আমরা শুরু করলাম একটা বই করার উদ্যোগ। সেই উদ্যোগে যোগেনদার সাথে কথা বলে 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 বোঝা গেল যে একটা মোটা বই না করে ছোট ছোট পর্বে যদি আমরা বই করি, তখন প্রথম পর্ব হিসেবে এই বইটি করা হলো। চিত্রকর, এটি সম্পাদনা করেছি আমি এবং লাস্ট আদা প্রকাশনীর যে চালায় কর্ণধার সুমিতা সামন্ত মিলে। এই বইটিতে খড়দার বাড়ির পিছনের একটা ছবি আছে, তুলি হাতে দাঁড়িয়ে আছেন। এই ছবিটা
তখনকার দিনের ফটোগ্রাফার ছিলেন বাবার বন্ধু মোনা চৌধুরীর তোলা। আর এই ছবিটা আমার মামা ছিলেন ফটোগ্রাফার যে বন্দ্যোপাধ্যায়, এটা তাঁর তোলা। কিন্তু ফটোগ্রাফগুলো এখন খুব মলিন হয়ে গেছে, অনেক ফটোগ্রাফ হারিয়ে গেছে। আর এইটা করতে গিয়ে দেখা গেল নথি দিয়ে আমরা যদি প্রথম বইটা করি, কেন ক্যাটালগটা একটা হয়েছিল, তাতে অনেক ছবি বেরিয়েছে, তারপরে ছবির ফটোগ্রাফ হয়েছে। যোগেনদা বললেন ছবির অ্যালবাম করাটা হবে শেষ কাজ, তার আগে মানুষটাকে গুছিয়ে ফেলো, ডকুমেন্টেশনটা হবে প্রথম কাজ। তা দুটি মত এসেছিল। কেউ বলেছিলেন ছবিটাই হচ্ছে আর্টিস্টের পরিচয়, যোগেনদা বললেন ছবি নয়, আর্টিস্টের ডকুমেন্টেশনটাও পরিচয়, ছবি প্রদর্শনীর মধ্যে দিয়ে দিয়ে ক্যাটালগের মধ্যে দিয়ে দিয়ে থেকে যাবে। এইভাবে আমি যোগেনদার মতটাই নিলাম, কেন ওটা আমার পক্ষে নেওয়া সহজ ছিল। তখন থেকে আমরা শুরু করলাম, করে দেখলাম যে প্রচুর চিঠিপত্র এবং বাবার লেখা চিঠি, মার লেখা চিঠি, পরস্পরকে লেখা চিঠি, অন্যদের লেখা চিঠি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চিঠি, যেসব এক্সিবিশন হয়েছে। কাজে এই মানুষটিকে ঠিক বিস্তৃত প্রায় শিল্পী বলা যায় না, বলা যায় যে একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষ, বিস্তৃত প্রায় না। কেন পাশ করার পরের থেকেই তিনি ছবির এক্সিবিশন হয়েছে নানা জায়গায়, এবং আমার মা সেই সমস্ত অনিমা মুখোপাধ্যায় ভীষণ যত্ন করে সব গুছিয়ে রেখে গেছেন। কাজে আমরা প্রথম এইটাতে যেটা করেছি, যে শতবর্ষও তো পার হয়ে গেছে, আমরা তখনও কিছু করতে পারিনি, এবং 56 বছর বয়সে মানুষটা চলে গেছেন, তাকে নতুন করে আবিষ্কার করা শুধু তো ছবির মধ্যে দিয়ে না, সব কিছুর মধ্যে দিয়ে করতে হবে। তাই যেমন এটা শুরু হয়েছে, আমার বাবা ছবি এঁকে এঁকে চিঠি দিতেন, তার কিছু লেখা আর কিছু আঁকা। তাই আমার নাম জিজাবাই, প্রথমে ছবিটা হচ্ছে শিবাজি, তাই শিবাজির মা। আর আমার বোনের নাম রঞ্জা, ওকে বলতেন রঞ্জন পদার্থ, তাই রঞ্জন পদার্থ। এই চিঠিটা আমি আর আমার বোনই পড়তে পারবো, এটা আর কেউ পড়তে পারবে না। এই চিঠিটা সম্বোধনের আগে যেটা মজা, সেটা হচ্ছে একটা ঠিকানা লেখা, কুলিন পাড়া। সেখানে একটা কুলির ছবি, তার পাশে দন্তের ন, তার পাশে একটা পা আঁকা, তার পাশে জয়শূন্য রয়াকার, হয়ে গেল ঠিকানা। তারপরে চিঠিপত্র দাও না কেন, একটা চিঠি, একটা পাতা, চিঠিপত্র। আর তারপর একটা দায়ে কাঠারির ছবি, তার পাশে ও, দাও না, না কেনটা আবার বাংলা হরফে লেখা। চিঠি দিও, একটা এনভেলপ, তার সঙ্গে THE ও। এখনকার ছেলেমেয়েরা যেমন SMS এ ইমোজি আর রোমান হরফে বাংলা লেখে, ওরা এই স্টাইলটা রপ্ত করতে পারলে খুব মজা পাবে। কাজে এইটা এরমভাবে লিখতেন। আজ আমার কলকাতা যাওয়ার কথা ছিল। তখন বাবা খর্দায় একা থাকতেন, ঠাকুমা মাঝে মাঝে আমাদের কাছে থাকতেন, মাঝে মাঝে বাবার কাছে থাকতেন। আর কলকাতায় মা চাকরি করতেন বলে একটা বাসা ভাড়া করে আমরা কলকাতায় থাকতাম। তাই লিখেছেন আজ আমারটা হচ্ছে একটা আম, তারপরে একটা তারপরে আটা কেটে দিয়ে আম আর তাই হয়ে গেল আমার। কলকাতাটা খুব মজার, একটা কলি, তার সঙ্গে তয়াকার, কলকাতা, আর তার পাশে একটা ক্যাপিটাল A, কলকাতায়। যাবার কথা ছিলটা বাংলা হরফ, তারপরে কিন্তু তো একটা চাবি, তারপরে দন্তের নয়তয় হস্য। কিন্তু পর থেকে এমন বৃষ্টি, এমনটা A, তারপরে একটা বাটখারায় লেখা মন, তারপরে বৃষ্টির ছবি হচ্ছে বাংলা হরফ যে, এখানে একটা ইংলিশের যে, রোমান হরফে যে। কুকুর বেড়াল, কুকুরের ছবি, বেড়ালের ছবি, তার পাশে একটা কুকুর শেয়াল, এটা কুকুরের ছবি, এটা শেয়ালের ছবি, তার পাশে ও, কুকুর শেয়ালও বাড়ির বাইরে পা বাড়াতে পারছে না, এখানে বাড়ির ছবি, তার পাশে বাংলায় বাইরে, তারপরে আবার একটা পায়ের ছবি, পা বাড়াতে পারছে না। এই ছবিটা আমরা পরে স্টিল ছবিতে দেখিয়ে দেব। এটা এরকম করে পড়তে পড়তে খুব মজা হতো।
আর আমি আর আমার বোন ছাড়া, আমার মা ছাড়া এই চিঠিটা কেউ পড়তে পারতো না। আর বাবার মজা ছিল, সবসময় ব্রাউন কালিতে লিখতেন, কালো বা নীল কালি না। এই ব্রাউন ইঙ্ক পেনে লিখতেন, তাই দিয়ে আঁকতেন। বেশিরভাগ ছবির যে পেন অ্যান্ড ইঙ্ক স্কেচ বা চিঠি সবই ব্রাউনে লেখা। এবং এখানে খুব মজা করে, তাই আমাদের প্রকাশক যিনি লেআউট করে সাজিয়েছেন, এই চিঠিটা এমনভাবে ওপরে দিয়েছেন যে মনে হচ্ছে যেন এই ছবি, এটা পাতা উল্টালে চিঠিটা পড়া যাবে। তাই প্রথম চিঠিটি আমাকে লেখা, শিবাজির মা জিজাবাই। আর এই পাশে আরেকটি চিঠি, সেটি আমার বোনকে লেখা। এটা বোনকে লেখা। আমি তখন ব্রাহ্ম গার্লস হোস্টেলে চলে গেছি, আমার বোন আর মা কলকাতার বাড়িতে, আর ঠাকুমা আর বাবা খড়দার বাড়িতে। এইভাবে সাজানো হয়েছে বইটি। আর যেটা ভীষণ ভালো লাগার জিনিস, সেটা হচ্ছে এই পুস্তানিটা খুব সুন্দর, এই পেজ মার্কটা করা হয়েছে। এই পেজ মার্কটাতে বাবা চারমিনার সিগারেট খেতেন, প্রচণ্ড সিগারেট খেতেন। তা ভেতরে যে কাগজটা থাকে, ফ্ল্যাপটা, যেটা দিয়ে খাপটা বন্ধ করা যায়, সেগুলো রেখে দিতেন। সেটা মাথাটা দিয়ে কাগজে ঢুকিয়ে দিলেই পেজ মার্ক হতো। এরকম প্রচুর ছবি এঁকে রাখতেন। কেউ দেখা করতে গেলে বা অন্য সময় তাদের এগুলো উপহার দিতেন। আমি এরকম অজস্র ছিল, আমিও কিছু পেয়েছি, রেখে দিয়েছি। এদিকে একটা ছবি ওই ব্রাউন কালিতে আঁকা, এদিকে। আর বাবার একটা বৈশিষ্ট্য ছিল, ভীষণ ছেলেদের নাচের ছবি আঁকতেন। ছোটবেলাটা উড়িষ্যায় কেটেছে, ফোক ডান্স এবং নাচের দেশ উড়িষ্যা, সেই জন্য ছেলেদের নাচের প্রচুর, মেয়েদের নাচও আছে, ছেলেদের নাচের স্কেচ প্রায় 200টি স্কেচ আছে, 200-র বেশি। এবং যখনই সময় পেতেন এই স্কেচগুলো করতেন। এই বইটা বেরিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। বেরোনোর কথা ছিল ডিসেম্বরে, বাবার জন্মদিন, কিন্তু নানা কারণে বইমেলা ইত্যাদিতে হয়নি বলে 25শে ফেব্রুয়ারি মার জন্মদিনের দিন এটা রিলিজ করা হলো। তার আগে যে আমরা সাজালাম, সেটা হলো সুনীল গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করা হলো। এটা সকলের খুব অবাক লাগবে, সুনীল গঙ্গোপাধ্যায় তো চিত্রী নন, সাহিত্যিক। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় সঙ্গে আমার এবং আমাদের পরিবারের, আমার মার সময় থেকে একটা ঘনিষ্ঠতা ছিল, যার ফলে ছবির ব্যাপারে ওকে সহজে বলতে পেরেছিলাম। এবং যখন যে যোগাযোগ দরকার হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা সোমনাথ হোর বা আনন্দবাজার লাইব্রেরি, যেখানে বাবার আঁকা প্রচ্ছদগুলো রয়ে গেছে দেশ পত্রিকায়, নানা জায়গায়, সমস্ত জায়গায় তার একটা অবাধ বন্ধুত্বের সুনাম ছিল। সুনীল গঙ্গোপাধ্যায় তাদের বন্ধু। একটা চিঠি লিখে দেওয়াতেই আমি সেসব জায়গায় প্রবেশ অধিকার পেয়েছিলাম এবং আমার কাজগুলো হয়েছিল। সুনীল দাস সমস্ত ছবির প্রদর্শনী যে দুটি হয়েছিল, কলাভবন, তাঁর জীবদ্দশায় কলাভবন এবং সেন্টার আর্ট গ্যালারি, নিজে এসেছিলেন। এসে ছবি, কলাভবনের তো উপাচার্য অসুস্থ থাকায় ওকে বলাতে উনি এসে উদ্বোধনও করে দিলেন। কাজে সুনীলদার সঙ্গে আমার বাবার ছবি, আমার মায়ের স্মৃতি এত সুন্দরভাবে জড়িয়ে আছে যে সুনীল গঙ্গোপাধ্যায়কে আমরা এই বইটি উৎসর্গ করেছি, তার স্মরণেই উৎসর্গ করা হয়েছে। এখানে একটি বাবার পোর্ট্রেট দেয়া হয়েছে, সিলুয়েট ছবি, বাবা ভীষণ ভালোবাসতেন, অল্প বয়সের। এটা, এই চেহারাটা আমি দেখিনি, এটিও মোনা চৌধুরীর, বাবার বন্ধু মোনা চৌধুরীর তোলা। যেহেতু পর্বে পর্বে কথা বলবো আমি, আজ তাই এই পর্যন্ত থাক। অপেক্ষা করব, আপনারাও সঙ্গে থাকবেন আমার পরের পর্বগুলিতে।